আজ আপনি শুনবেন অভিক সরকারের গল্প পুতুল বাড়ির আরোগ্য নিকেতন। তারকের চরিত্রে অপূর্ব, কাল ভৈরবের ভূমিকায় দীপক, সৌম্যর চরিত্রে চিন্ময়, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি সায়ন, নাট্যরূপদান চিন্ময়, প্রমোশনাল পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। তারক মণ্ডল ছেলে হিসেবে অতি চমৎকার ছিল। তার ওপরে তার একটা বিশেষ গুণ ছিল, সে সব জায়গায় ভূত দেখতে পেত। আর সেটাই শেষ পর্যন্ত, যাকে ঘটনাটা গোড়া থেকে খুলে বলি। আগেই বলেছি, তারক মণ্ডল অতি চমৎকার ছেলে। খড়দার দিকে বাড়ি। বাবা এক্সাইজের কোনো গণ্যমান্য ব্যক্তি ছিলেন, মা স্কুলের শিক্ষিকা। বুঝতেই পারছেন, একেবারে রূপোর চামচের মতো কেস না হলেও খুব একটা অবহেলায় মানুষ হয়নি। পড়াশোনাতে খুব ভালো না হলেও 4-5টা মাস্টারের দৌলতে ছেলে দিব্যি টুকটাক করে পাশ করে যাচ্ছিল। অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত আটকাবার মতো কিছু ঘটেনি। দিব্যি হাসি খুশি বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানো চলছিল। ঘাসের মতো হালকা দাড়ি গোঁফ গজানোর সময় 2-4টে খুচরো বান্ধবীও জুটেছিল, তবে সেসব গল্প দ্রুতই শেষ হয়ে গিয়েছে। মোটামুটি দায়ভারহীন কোনোরূপ আশা আশঙ্কা ছাড়াই মনের সুখে তারক তার নিজের বন্ধুবান্ধব, পোষ মানানো কুকুর গজেন্দ্র কুমার আর পাশের বাড়ির বেড়াল হরিকামিনীকে নিয়ে সুখেই ছিল। কিন্তু ওই যে কথায় আছে, সুখে থাকতে ভূতে কিলোয়, তাকেও ভূতেই কিলোল। তারক প্রথম ভূত দেখতে পায় যখন তার বয়স 7 বছর। এর আগে সে যাবতীয় রাক্ষস খক্ষস, মামদ, ব্রহ্মদৈত্যী ইত্যাদির গল্প শুনে বিচিত্র শিহরণ জাগানো আনন্দ পেয়েছে। এরকমই এক আনন্দের সন্ধ্যায় বাড়ির পেছনের বাগানে সাদা কাপড়ে এক অশরীরীকে দেখে সে বাড়ি মাথায় করে এবং তখনই বাড়ির মধ্যে হুলুস্থুলু পড়ে যায়। প্রথমে কেউই এগোতে সাহস পাচ্ছিল না এবং কাজটা দমকল, পুলিশ না হরি সংকীর্তন সমিতির বিভাগের মধ্যে পড়ে সেই নিয়ে একটা বড়সড় গণ্ডগোল পাকিয়ে উঠল। অবশেষে পাড়ার ধোপা রামেশ্বর চেঁচাতে চেঁচাতে রামচরিত মানস আবৃত্তি আওড়ে আম গাছের পেছন থেকে জোরে জোরে কাঁদতে থাকা সেই ডাইনিকে উদ্ধার করে আনার পর দেখা যায় সেই পেতনি আসলে তারকের জেঠতুতো বোন টুনটুনি ওরফে দেবারতী। পাশের পাড়ার উঠতি কেষ্ট ঠাকুর ভটকু ওরফে দেবব্রতর সঙ্গে তাহার আজ সন্ধেবেলায় একটু দেখা করার পরিকল্পনা ছিল। এরপরেও কিন্তু তারকের ভূত দেখা বন্ধ হয়নি। 10 বছর বয়সে একবার খেলতে গিয়ে বল হারিয়ে গেলে তার খোঁজে সে তাড়াহুড়ো করে মাঠের পাশের ইট ভাটার পেছনে যায় এবং তারপরেই সেই পড়ন্ত বিকেলে ভয়ে আর্তনাদ করে অজ্ঞান হয়ে যায়। বন্ধুবান্ধবরা দৌড়ে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। শেষে তারকের জ্ঞান ফিরে এলে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে এক লাজুক শাঁকচুন্নি খুবই অনিচ্ছার সঙ্গে তাকে দেখা দিয়ে ফেলেছেন। প্রথমবার দেখে তারক মোটেও ভয় পায়নি, কিন্তু যখন সেই অতিশয় বিব্রত মহিলাটি থুড়ি শাঁকচুন্নিটি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকেন এবং ক্ষতিপূরণের জন্য তারককে তার সঙ্গে গিয়ে কিছু কেক বিস্কুট ইত্যাদি গ্রহণের জন্য সস্নেহে জোরাজুরি করতে থাকেন, তখনই তারক জ্ঞান হারায়, বা বলা ভালো জ্ঞান হারাতে বাধ্য হয়। এরপর ভূত দেখাতে তারক বেশ পাকাপোক্ত হয়ে ওঠে। নিজের বাড়ির বাথরুমে, বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে, বইমেলাতে, আনন্দের স্টলে, সিনেমা হলের অন্ধকারে
যেখানে সেখানে ভূত দেখতে পাওয়ার দক্ষতা তার বন্ধু মহলে তাকে হিংসে করার মতো খ্যাতি এনে দেয়। কথায় আছে, প্রথম বান্ধবীর সঙ্গে প্রথম ডেটিংয়ে গিয়ে শ্রী তারক মেয়েটিকে পরের দিন হট প্যান্ট পরে আসতে বলেন। আধুনিকা মেয়েটির তাতে বিশেষ আপত্তি ছিল না, শুধু সে একবার কৌতূহলবশত এমন আবদারের কারণ জিজ্ঞেস করায় তারক তাকে জবাব দেয় সে নাকি দেখবে মেয়েটির হাঁটু উল্টো কিনা। তার কেমন যেন সন্দেহ হচ্ছে। সে যাত্রায় বেচারাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়। ধীরে ধীরে তারক দিন দুপুরে ঘরের মধ্যেও ভূত দেখতে শুরু করলো। এই হয়তো খেতে বসে মাছের ঝোলের বাটি থেকে একটা ভুতুড়ে চিংড়ি মাছ তুলে ফেলে দিল, পরক্ষণেই হয়তো ছাদে গিয়ে হুস করে একটা কাক ভূত তাড়াতে লাগলো, কিংবা রাত্রে হয়তো খুবই আদর করে গজেন্দ্র কুমারের সাথে আরও একজনকে এঁটো কাঁটা দিয়ে ভাত মেখে দিল, যাকে দেখা যায় না, এবং তারক যার নাম দিয়েছে ভূতুয়া। বলাই বাহুল্য, তারকের বাড়িতে এই নিয়ে অশান্তির শেষ ছিল না। প্রথমে ব্যাপারটাকে ছেলেবেলার খ্যাপামি বলে বিপুল হাসি ঠাট্টার প্রশ্রয় দেওয়া হতো, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার পরিজন প্রথমে বিরক্ত, পরে রাগ দেখানো এবং তারপরে অবাক এবং শেষে চিন্তিত হয়ে পড়েন। না, ডাক্তার দেখাতে তারা কেউই কমতি করেননি। বিভিন্ন থেরাপিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট ইত্যাদি সমুদ্র পেরিয়ে যখন তারা তাবড় তাবড় মনোরোগ বিশেষজ্ঞদের দরজায় কড়া নাড়া শুরু করেন, তখন তারকের প্রথম যৌবন। প্রথম বিশেষজ্ঞকেই তারক ঘাবড়ে দেয়, বলে, আপনার মৃতা প্রথমা স্ত্রী আপনাকে এখনো ছেড়ে যাননি, এই মুহূর্তে এই ঘরেই আছেন, এমনকি আপনার চেয়ারের পেছনেই আছেন, এবং তিনি আমাকে ইশারা করে জানতে চাইছেন যে তিনি আপনার ঘাড় মটকাবেন নাকি মাথায় ভারী টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারবেন। বলাই বাহুল্য, ডাক্তারবাবু ব্যাপারটা মোটেই ভালোভাবে নেননি, ফলে তারককে বেশ খানিকটা হেনস্থার সম্মুখীন হতে হয়। আমরা পাড়ার ছেলেরা অবশ্য প্রথম প্রথম হেব্বি মজা নিতাম। ওর নামই হয়ে গেছিল ভূত তারক, সংক্ষেপে ভূত। রাস্তায় বেরোলেই আওয়াজ দিতাম বটে, তবে তারক বেশ হাসি মুখেই সেসব মেনে নিত, এমনকি রীতিমতো উপভোগ করত। কিন্তু আমাদের সেই পরের পেছনে লেগে আনন্দ পাওয়াটা খুব বেশি দিন কপালে জোটেনি। ব্যাপারটা খুলে বলি। এক বর্ষার সন্ধেবেলা ক্লাবে বসে ক্যারাম পিটছি আর বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছি। এমন সময় হঠাৎ ক্লাবের দরজায় তারক। মজা নেওয়ার আশায় তাকে ডেকে বসানো হলো। কাঁচা লঙ্কা আর দুটো গরম গরম বেগুনি দিয়ে এক বাটি মুড়ি মাখা তার হাতে দেওয়া হলো। প্রথম থাবাটা মুখে পুরে কাঁচা লঙ্কায় একটা কামড় দিয়ে তারক আবেশে চোখটা বুজেছে কি বোঝেননি, এমন সময় ক্লাবের সবচেয়ে বয়স্ক সদস্য শিবুদা তারকের পাশে বসে পিঠে হাত বুলোতে বুলোতে জিজ্ঞেস করল, হ্যাঁ রে তারক, এসব কি সত্যি? কি সত্যি শিবুদা? হ্যাঁ, তুই নাকি ভূত দেখতে পাস? হ্যাঁ সত্যি রে? অবাক চোখে তাকিয়ে তারক বলল, সে কি কথা শিবুদা, হ্যাঁ কল্যাণী থেকে কামারহাটি পর্যন্ত অর্ধেক লোক জানে, আর তুমি জানো না? না না, তা তো বলিনি, বলছি তুই কি সত্যি ওসব মানে ওনাদের দেখতে পাস? হ্যাঁ। এবার সামান্য বিরক্ত হয় তারক। বেগুনি চিবোতে চিবোতে শিবুদার দিকে ট্যাঁড়া চোখে তাকিয়ে সামান্য ঝাঁঝালো গলায় বলে, আচ্ছা, না হলে কি আমি মিথ্যে কথা বলি? আমি অবশ্য জানি তোমরা তাই মনে করো। যাক, অনেক মুড়ি টুড়ি খাওয়ালে থ্যাংক ইউ। বিশ্বাস যখন করো না তখন। বলে মুড়ির ঠোঙা নামিয়ে দিয়ে দরজার দিকে হাঁটা দেয়। সঙ্গে সঙ্গে শিবুদা হাঁ হাঁ করে ওঠে, এই তারক তারক তারক, এই যাসনি, শোন না, বলছি কি, রাগ করিসনি বুঝলি? হ্যাঁ, আমি কি তাই বলেছি? পাগল, তোকে ছোট্ট থেকে চিনি, তোকে কি মিথ্যেবাদী বলতে পারি? আসলে মজার লোক ফসকে গেলে মজাটাই মাটি। তাকে আবার প্রায় ধরে বেঁধে বসানো হয়।
আরে তা নয়, আসলে আমরা মানে আমাদের তো সেই সৌভাগ্য হয়নি, সেই সৌভাগ্য থেকে বঞ্চিত, তাই না? তা ভাই বলছি যে তুই স্পষ্ট দেখতে পাস? হ্যাঁ, তা কেমন দেখতে? হ্যাঁ, কেমন দেখতে বল না। তারক খুব তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দেয়, তেমন স্পেশাল কিছু না, ওই গলা কাটা ছাড়া। বাকি ওই সবাই যেমন জ্যান্ত থাকে তেমনই, এক গলা কাটাটাই যা। আসলে একটা কথা নেই, বার্তা নেই, নিজের মুন্ডুটা হাতে নিয়ে ঘুরলে কেমন লাগে, তাই না? হ্যাঁ, তোমরাই বলো। আমাদেরই মতামত চেয়ে বসে তারক। আমরাও দ্রুত একমত হই। না হয়ে উপায় কি? পেছন থেকে পিকাই ফোড়ন কাটে, তো দু একজনের উদাহরণ দে দেখি, কেমন দেখতে? কেমন আর হবে, এই তো সেদিন বাহাদুরকে দেখলাম। আরে দেবলোক অ্যাপার্টমেন্টের দারোয়ান ছিল যে, ট্রেনে কাটা পড়লো না, মনে নেই? তো আমি কলেজ থেকে ফিরছি, স্টেশন রোড পেরিয়েই দেখি পুরনো অশ্বত্থ গাছের নিচে বাহাদুর দাঁড়িয়ে। মুন্ডুটা অবশ্য ওর ওই টুপি সমেত গাছে ঝুলানো ছিল। আমাকে দেখেই ভারী খুশি হলো বাহাদুর, দুটো সুখ দুঃখের কথা হলো, তারপর চলে আসবো। আমাকে বাহাদুর কি বলল জানিস? কি বলল, পিকাই বাবুকে বারণ করবেন পবন তিওয়ারির মেয়ে লক্ষ্মীর সাথে যেন বেশি লটঘট না করে। পবন তিওয়ারির কানে কথাটা গেলে না, পিকাই বাবুর মুন্ডুখানা বাবা অমরনাথের চরণে আর বডিখানা কালীঘাটের সামনে পাওয়া যাবে। হ্যাঁ, পবন তিওয়ারি হেভি ডেঞ্জারাস মাল। আমি আসছি, মায়ের ওষুধ কেনার কথা আছে, একদম মনে ছিল না মাইরি। এই কথাগুলো বলতে বলতে পিকাই বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল সে কথা আমাদের বুঝতে বাকি রইল না। এরপর খানিকক্ষণ সবাই চুপ থাকার পর মাধ্যমিকে জেলাতে চতুর্থ হওয়া সৌম্য জিজ্ঞেস করল, ওনারা কি সব জায়গাতেই থাকেন তারকদা? মানে তুমি কি সব জায়গাতেই ওনাদের দেখতে পাও? এ নিয়ে কোনো সন্দেহ আছে নাকি রে পাগলা? ধরো এই ক্লাব রুমে। প্রশ্নটা শুনে অনেকেই, না অনেক রাত হলো, এস পাউরুটি কিনতে যেতে হবে, একদম মনে ছিল না রে। আরে আজ 9টা থেকে এক্স বাংলা চ্যানেলে গানের সেই কম্পিটিশনটা না, দেখলে একদম ভুলেই গেছিলাম বলে কেটে পড়ল। রয়ে যায় সৌম্য, শিবুদা, আমি, বাবলু আর নয়ন। আর সেই হঠাৎ ফাঁকা হয়ে আসা ক্লাব ঘরে বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যে লোডশেডিং হওয়াটা যে বিশেষ কোনো কাজের কথা নয়, এ কথাটা আমি সারা জীবন মনে রাখব। সৌম্যই একটা মোমবাতি ধরায়। মোমবাতির আলোয় আমাদের ছায়াগুলো বিশাল হয়ে দেওয়ালে পড়ে কাঁপতে থাকে। শিবুদার কাছ থেকে একটা সিগারেট চেয়ে ধরায় তারক, বেশ আয়েশ করে একটা টান দেয়। সৌম্য দরজার কাছেই বসেছিল, সেখান থেকেই বলল, কে তিনি? কোথায় গেলেন? কেন, ওপরের দরজার কাছে দেখতে পাচ্ছিস না? ওই যে কালো মতো ধোঁয়া ধোঁয়া দেয়াল বেয়ে তোর দিকেই নেমে আসছে। এরপর শুধু সৌম্য কেন, আমরা বাকিরা সবাই তখনই দরজার বাইরে ঝাঁপ দিয়ে যে যার প্রাণ হাতে নিয়ে দে দৌড়। এরপর থেকে তারককে অন্তত আমরা আর ঘাঁটাইনি। ক্লাব ঘরের ঘটনাটা চারকান হতে বেশি দেরি হয়নি। লোকে তারককে নিয়ে হাসাহাসি তো বন্ধ করলই, রাস্তাঘাটে দেখা হলে সসম্ভ্রমে রাস্তা ছেড়ে দিতে লাগলো। পাড়ার বড়লোক সাহাবাবু রাস্তাঘাটে দেখা হলেই বলেন, মা বাবা কেমন আছেন তারক? দোকান বাজারের লোকজন দেখা হলে নমস্কার তারক বাবু বলে সম্বোধন করে একদম ন্যায্য দামে জিনিস দিতে লাগলো। এমনকি অটোওয়ালারাও তারককে 5 টাকার বদলে 2000 টাকারও খুচরো দেওয়া শুরু করলো। এছাড়াও আরও যেসব রোমহর্ষক ব্যাপার স্যাপার শুরু হলো, সেগুলো মনে করলেও কাঁপুনি দিয়ে জ্বর আসে। মস্ত মস্ত লোকের পিলে চমকে যায়। আর কিছুই না, এদিক ওদিক থেকে লোকজন ভূত সিদ্ধ বাবা তারক মহারাজের দর্শনে আসা শুরু করে দিল। ব্যাপারটা শুরু করে
এলাকার গোয়ালা রামভজন ওরফে ভজুয়া। সূর্যের লাল আলোর ছটায় চারিদিক পরিপূর্ণ এমন এক পুণ্য সকালে সে স্নান টান সেরে গেরুয়া গেঞ্জি ও জাঙিয়া পরে, কপালে তিলক কেটে, কাঁধে গামছা ও হাতে এক ঘটি দুধ নিয়ে বেশ পবিত্রভাবে রামধুন গাইতে গাইতে এসে হাজির। তারকের বাবা তখন বাগান পরিচর্যায় ব্যস্ত। সাত সকালে ভজুয়া ভক্তি ভরে খুবই বিনীতভাবে এসে দাঁড়াতেই তিনি অত্যন্ত চমকে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কিরে ভজুয়া, সকাল সকাল গেঞ্জি জাঙিয়া পরে চললি কোথায়? तारक बाबा के पास हुजूर। তারক? সে আবার বাবা হলো কবে? হ্যাঁ, এসব কি শুনছি? ই বাবা সে বাবা না আছে বাবু, আমাদের তারক বাবু তো ভূত প্রেত চুড়েলদের সঙ্গে খাতিরদারি করে দেখতে দেখতে পায়, তাই। হঠাৎ তারকের বাবার গলাটা পৌষ মাসের নর্থ পোলের মতো ঠান্ডা হয়ে যায়। তারপর তিনি বলেন, আচ্ছা তাই, তা তোর কি চাই? शादीर तो 5 बरस होए गेलो हुजूर, बच्चा उच्चा कुछ होए नाय, बाबू तो सभी जानेन, ताई सोचलाम कि तारक बाबा यदि कुछ जड़ी बूटी दिए देन तो। এরপর কোথায় কার্ল লিউইস আর কোথায় উসেন বোল্ট? ভজুয়া যে দৌড় সেদিন দিতে বাধ্য হয় সেটা দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গেম টিচার ওকে সাইতে নিয়ে গিয়ে ভর্তি করতে চেয়েছিল তার যথেষ্ট প্রমাণ আছে। আর যে ভয়ঙ্কর শব্দে তারকের বাবা চারিদিক কাঁপিয়ে ভজুয়াকে বধ করতে উদ্যত হন, তাতে তারকদের বাড়ির নারকোল গাছ থেকে দুটো ডাব খসে পড়ে, এ আমার নিজে চোখে দেখা। এরপর কোনো উপায় না দেখে তারকের মা বাবা তান্ত্রিকদের মধ্যে শ্রেষ্ঠতম মহাকাল ভৈরবের শরণাপন্ন হন। তান্ত্রিক শ্রেষ্ঠ মহাকাল ভৈরব ঘোর অঘোরপন্থী সাধক। বামাচার থেকে শুরু করে সুলেমানি তন্ত্র অবধি গুলে খেয়েছেন। যদিও তিব্বতী বজ্রতন্ত্রেই তাঁর প্রসিদ্ধি, তাছাড়াও ভূত ডামর তন্ত্র আর বজ্রযোগিনী তন্ত্র যোগ করে নাকি বিশেষ ধরনের ভূত বন্ধন যন্ত্র তৈরি করেছেন তিনি। ইচ্ছে আছে 100-5 ভূত জমা হলে একটা ভূতেদের মিউজিয়াম বানাবেন। এন্ট্রি ফি 50 টাকা, আর অমাবস্যায় স্পেশাল ডিসকাউন্ট। যেদিন তারকের বাবা তারককে নিয়ে এর কাছে যান, সেদিন কাল ভৈরব বাবা লাল প্রবাল পরে, গলায় জবা ফুলের মালা ঝুলিয়ে, মরার খুলি থেকে কারণ সুধারস পান করতে করতে এক মারোয়ারি ব্যবসাদারকে উপদেশ দিচ্ছিলেন। আহা, ভূত তো আর তেমন বিশেষ কিছু নয়। অবস্থাভেদে বস্তুর যেমন গুণগত রূপান্তর ঘটে, তেমনি মৃত্যুভেদে প্রাণীর আত্মাগত রূপান্তর ঘটে, ওটাই ভূত। জলকে উত্তপ্ত করলে যেমন ধোঁয়া, তেমনি মানুষ মরলে ভূত। এই তো আপনার পাশেই লম্বোদর বসে, আহা, আপনি দেখবেন কি করে? ভূতাসন মন্ত্রে সিদ্ধ না হলে কি আর? তার লম্বোদর আগের জন্মে সেপাই ছিল, মিউটিনিতে কি কম ইংরেজ কচুকাটা করেছে? অবশেষে অবশ্য ওকে কামানের মুখে বেঁধে, কি হে লম্বোদর, কিছু বলো, ঠিক কি না? ব্যবসাতে বহুত নুকসান যাচ্ছে বাবা, কিছু ব্যবস্থা করেন। ওদিকে ফুড ইন্সপেক্টর অর্জুন সিং সালা 50 লাখ ঘুষ চাইছে, কিছু করেন বাবা, কিছু করেন। সেই মারোয়ারি সওদাগরটিকে বেশ কিছু কাঁচা মূল্যের বিনিময়ে হোমিওপ্যাথির শিশিতে 2.5খানা ভূত ধরে দিলেন কাল ভৈরব। বললেন, একদম ঝাঁকাবেন না কিন্তু, ডিপ ফ্রিজে রাখবেন। আর রোজ সন্ধেবেলা 2.5 পেগ হুইস্কি শোধন করে বোতলের ছিপিতে করে ওর সামনে রেখে দেবেন, কেমন? ওপরে একটু ওই জবা ফুলের পাপড়ি ছড়িয়ে দেবেন, তাহলেই হবে। আসলে
আমার এখানে থেকে থেকে এদের একটু অভ্যেস খারাপ হয়ে গেছে, বুঝলেন না? এসে প্রায়ই কান্নাকাটি করে। আমি ওই 2-1 পাত্তর কি করি বলুন, কেষ্টর জীব। মারোয়ারি চলে যাওয়ার পর তারকের বাবা একেবারে সোজা উপুর হয়ে পড়লেন বাবার পায়ে। তারপর বললেন, বাবা, দোয়াই আপনার, বড় বিপদে আছি, উদ্ধার করুন বাবা, উদ্ধার করুন। ওরে মায়াবদ্ধ জীব, উদ্ধার কি আর অত সহজে হয় রে পাগল? ইড়া পিঙ্গলার প্রবাহ শাসনে রেখে তার মধ্যে কুলকুণ্ডলিনী বা মানবদেহের যে মূল শক্তিকে জাগ্রত করা হয়, তারপর তাকে ঠেলে তুলতে হয় বারবার। তবেই মুক্তি, তবেই উদ্ধার। গত 150 বছর ধরে কি এমনি সাধনা করেছি রে? কম করে 7 বার অমাবস্যা রাতে সব দেহ নিয়ে বসে অঘোর সাধনায় প্রেত সিদ্ধি লাভ করেছি। সে কি আর তোদের কর্ম রে পাগলা? যা, সাধু সেবায় 100 টাকা ফেলে দিয়ে মুক্ত হয়ে বাড়ি চলে যা। তোর সব পাপ আজ থেকে আমার। লম্বোদর, বলি ও হে লম্বোদর, কারণ সুধা যে শেষ হয়ে এলো বাবা। চট করে হিমালয়ে আমার সাধন পীঠ থেকে গোটা 2 বোতল নিয়ে আয় তো। ইয়ে মানে লম্বোদরদা এখন নেই, একটু কাজে পাঠিয়েছি। কে রে? কে ওখানে? ইয়ে আমি তারক। লম্বোদরদাকে দেখলুম মশা মারছে আর হাই তুলছে। ভাবলুম দাদা বেকার বেকার বসে বোর হবে কেন, তাই একটু ওই কচুরি আর সিঙ্গাড়া আনতে পাঠিয়েছি বাজারে। হ্যাঁ, এসে পড়লো বলে। বোধ হয় পারমাণবিক বোমা পড়লেও এতখানি বিস্মিত হতেন না তান্ত্রিক মশাই। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তারকের দিকে তাকিয়ে রইলেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক প্রবর শ্রী মহাকাল ভৈরব শাস্ত্রী। তারপর বললেন, ডেপো ছোড়া, আমার সঙ্গে ইয়ার কি? দেব নাকি উচাটনে টরে টক্কা করে, নাকি স্তম্ভন করে বট গাছে ঝুলিয়ে রাখবো? হ্যাঁ, ক্ষমা প্রভু, ক্ষমা। এটাই তো আমার ছেলের রোগ প্রভু। সব জায়গাতে ও ভূত দেখতে পায়। দয়া করুন প্রভু, দয়া করুন। জীবনটা পুরো বরবাদ করে দিল। বাড়িতে আত্মীয় স্বজন আসে না প্রভু, কোথাও যেতে পারি না। বাচ্চারা রাস্তায় দেখলে বলে, ওই দেখ ভূতর বাপ যাচ্ছে, বলেই পালিয়ে যায়। আর সহ্য হচ্ছে না প্রভু, সহ্য হচ্ছে না। বাঁচান, আমাকে বাঁচান। তাই নাকি রে ছোড়া? তুই ভূত দেখছিস নাকি আজকাল? হ্যাঁ, আগেই বলেছিলাম তারক অতি বিনয়ী ছেলে, তাই কাঁচুমাচু মুখ করে সে বলল, আজকাল কেন, ছোটবেলা থেকেই তো দেখতে পাই। খানিকক্ষণ তান্ত্রিক মহারাজের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তারপরই চোখ পাকিয়ে হুঙ্কার দিয়ে তিনি বলে উঠলেন, বটে, বলি এই বটগাছের উপর বসে আছেন কেওড়াতলা শ্মশানের আদি বাসিন্দা শঙ্খচূর্ণী শ্রীমতী ফুল্লকুসুম দিব্যা। দেখতে পাচ্ছিস? কে? ফুলুমাসি? আরে তাকেও তো দেখলুম লম্বোদরদার সঙ্গে যেতে। বললেন গাছে ঝুলে ঝুলে শিরদাঁড়াটা ধরে গেছে, একটু ছাড়িয়ে আনি গে। বটে, এত সাহস তোর আমার সামনে ভূত দর্শন নিয়ে ছেলে খেলা? বলি আর কাকে কাকে দেখতে পাচ্ছিস শুনে? তান্ত্রিক মহারাজের গর্জন শুনে তারক একটু ভয় পেয়ে গিয়েছিল। তারপর বলল, আপনার ডান পাশে সনাতন কাকুকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আরে বাজারে কালী মন্দিরের পুরোহিত ছিলেন, গেলবার ওই গলায় দড়ি দিয়ে সুইসাইড করলেন না? তান্ত্রিক মশাই যেন একটু নড়ে চড়ে বসে অস্বস্তিতে বাঁ দিকে চেপে সরে এলেন। গলা দিয়ে একটা ভাঙা গর্জন বেরিয়ে এলো। বটে? তারক হাত পা নেড়ে ব্যাখ্যা করতে থাকে, আমাদের সঙ্গেই তো এলেন, আপনার তো খুব প্রশংসা করলেন। বললেন, আহা, কালু বড় ভালো ছিলে, যেমন উচ্চ মার্গের সাধনা তেমনি মায়ের পায়ে অচলা ভক্তি। আমরা তো এখানে নিজেদের মধ্যে আলোচনা করি প্রায়, তারা আবেগের বশে বলেই ফেললেন সেদিন, ওরে ছেলেটাকে বড় ভালো লাগছে রে, এখানে আনার ব্যবস্থা কর।
ভাবছি ওকে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাছে টেনে নেব। দেখো ভাই, আমার কিন্তু হাই ব্লাড প্রেশার, রেগে গিয়ে একটা অভিশাপ দিয়ে ফেললে কি তোমাদের ভালো লাগবে? এ কথায় তারক আধ হাত লম্বা জিভ কেটে বলল, আরে ছি 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 ছি, তাই কখনো পারি? হ্যাঁ, তারপর দেখুন দয়াল বাবু, আরে আপনার পেছনেই দাঁড়িয়ে যে, দয়াল বাবুকে চিনলেন না? আরিয়া পেনশনের টাকা আনতে গিয়ে হিট স্ট্রোকে মারা গিয়েছিলেন যিনি, মনে নেই? আরে তিনি তো আমাকে বারবার জিজ্ঞাসা করছেন কলসিটা কোথায়। কলসি? কলসি? কলসি কিসের ভাই? সে কি, হ্যাঁ, সনাতন কাকু বলেননি আপনাকে? উনি তো আজ এসেছেন আপনাকে নিয়ে যাবেন বলে, বলেননি? হ্যাঁ, কি আশ্চর্য কথা। তা আপনার তো মানে শত্রুদের মুখে ছাই দিয়ে বেশ নাদুস নুদুস ফিগারই হয়েছে, টানতে একটু কষ্ট হবে বলে দয়ালবাবুকে রাস্তায় পেয়ে নিয়ে এলেন। তা দয়ালবাবু জিজ্ঞেস করছেন যে দড়ি একটা উনি নিয়ে এসেছেন শ্মশানের একটা ওই খাটিয়া থেকে খুলে, এখন একটা কলসি পেলেই আর চিন্তা থাকে না। দয়ালবাবু আপনার বাঁ দিকের গলার মাপ নিচ্ছেন যে, ওই দেখো, উঠে পড়ছেন কেন? বলি চললেন কোথায়? ও কালুবাবু, বলি দয়ালবাবু যে দড়ি নিয়ে দৌড়চ্ছেন আপনার পেছনে, আর গলার মাপটা না নিয়ে গেলে যে সনাতন কাকু রাগ করবেন। ও কালুবাবু। এরপর কি হয়েছিল জিজ্ঞেস করবেন না। মোটমাট এরপরে আর কোনো উপায় না পেয়ে এই বিচিত্র ভূত দেখা রোগের সমাধানের জন্য অনেক আলাপ আলোচনার পর তারককে কোনো মানসিক আরোগ্য নিকেতন বা পাগলা গারদে দেওয়াই ঠিক হয়। তারক যথারীতি প্রতিবাদে আকাশ বাতাস বিদীর্ণ করে ফেলে, কিন্তু মা বাবা ও ভবি কেউই ভোলার কোনো লক্ষণ দেখান না। কান্নাকাটি, অনশন, দৈববাণী কিছুতেই কিছু হলো না। শেষে তারক জেদ ধরে বসল যে তার ইচ্ছে মতন পছন্দ করা অ্যাসাইলামেই সে যাবে, না হলে আজই সে হাফ বোতল কার্বলিক অ্যাসিড খেয়ে গলায় দড়ি দেবে। তাতেও যদি না হয় তাহলে সে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুব দিতেও পারে, কেউ যেন তাকে না আটকায়। আরও শর্ত রইল যে সে একাই ভর্তি হতে যাবে, সঙ্গে কেউ গেলে চলবে না। সব শুনে তারকের বাবা বললেন, তাই হবে, ইচ্ছে মতন ইয়ে খুঁজে নে গিয়ে, আপদ বিদে হলে বাঁচি। তিনিও ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন। তারকের বুকেও কথাটা বিঁধেছিল নিশ্চয়ই, না হলে সে উঠে পড়ে লেগে বন্ধু বান্ধব, ইন্টারনেট, গুগল, পুরনো নিউজ পেপার, ন্যাশনাল লাইব্রেরি অবধি ঘেঁটে কালিম্পংয়ের এই ছোট্ট পুতুল বাড়ি মানসিক আরোগ্য নিকেতনের খোঁজ আনবে কেন? চলেই যাবে সে, যত দূর সম্ভব চলে যাবে। এই হতচ্ছাড়া পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না সে, সত্যিকারের পাগলই হয়ে যাবে। খুবই অভিমান ভরে ট্রেনে চড়ার সময় নিশ্চয়ই এই কথাটাই ভেবেছিল তারক। জায়গাটায় পৌঁছে সে দেখল চমৎকার জায়গা। বাড়ির সামনে ব্যাগ নামিয়ে সেটাই মনে মনে স্বীকার করল। পাহাড়ি রাস্তা ছেড়ে অনেকটা উঠে এসে একদম নির্জন একটা জায়গায় এই কাঠের বাড়িটা। শিলিগুড়ির থেকে গাড়িওয়ালা তো আসতেই চাইছিল না জায়গাটার নাম শোনেনি বলে। যাই হোক, অনেক কষ্টে গুগল ম্যাপ সার্চ করে সেই কোন মোড়ে গাড়ি থামিয়ে সুঁড়িপথ বেয়ে তারকবাবু সেই বিকেলে এসে হাজির হলেন। বাড়িটার সামনে বাগান, বাগানের সামনে গেট। গেটের বাইরে একটা সাদা পাথরের ফলকে বাড়ির নাম লেখা রয়েছে বটে, তবে কিনা শ্যাওলা আর বুনো ঝোপের আড়ালে সে নাম ঠিক পড়া যায় না। কাছে গিয়ে ভালো করে দেখে তারক বুঝল বাড়িটার নাম পুতুল বাড়ি। গেটটা ঠেলে ঢুকে পড়ল তারক। মোরাম বিছানো রাস্তায় জুতোর কচমচ আওয়াজ ওঠে। পাশের বাগানে অযত্নের ছাপ স্পষ্ট।
বারান্দায় উঠতেই এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে আসেন কৌতূহলী চোখে। তারক একটু গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, এটাই পুতুল বাড়ি মানসিক ইয়ে তো? হ্যাঁ, ভর্তির পেপার টেপার সব আছে তো? কোন ডাক্তারের রেকমেন্ডেশন? পেশেন্ট কই? আমি পেশেন্ট। বৃদ্ধ লোকটি খানিকক্ষণ স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকলেন। বোধহয় ওনার জীবনে এর আগে এমন পেশেন্ট দেখেননি যে একাই পাগলাগারদে ভর্তি হতে এসেছে। তাই যদি পারবে তাহলে সে পাগল কি করে হয়? আর যদি সে পাগলই হয় তো একা একা আসে কি করে? এইসব ঝামেলা বুঝে ওঠার আগেই তারক কলকাতা থেকে আনা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন, রেকমেন্ডেশন ইত্যাদি তুলে দেয় ভদ্রলোকের হাতে। তারপর বেশ গদগদ হয়ে বলে, দেখুন, একটু তাড়াহুড়োর মধ্যে পাগল হতে হয়েছে তো, ঠিকমতো বুকিং অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারিনি। আশা করি তাতে কোনো অসুবিধে হবে না। একটা বেড তো পাবই, কি বলেন কাকু? ভদ্রলোক কিসে ঘায়েল হলেন, কাকু ডাকে নাকি তাড়াহুড়োতে পাগল হতে হয়েছে শুনে সেটা বলা মুশকিল। শুধু দেখা গেল সিঁড়ি বেয়ে ওঠার সময় বৃদ্ধ লোকটির কাঁধে বেশ আন্তরিকভাবে হাত দিয়ে তারক তাকে জিজ্ঞেস করছে, কাকু বলছি ওই বেডের গদিটা যেন একটু নরম হয়, দেখবেন। আর সকালে ব্রেকফাস্টে অমলেট দেন না ডিম সেদ্ধ? আমার অবশ্য পোচটাই বেশি পছন্দ। তা সে যা হোক, যেমন করে হোক অ্যাডজাস্ট করে নেব। তবে কাকু ওই গরম জলের ব্যবস্থাটা কিন্তু না দেখলে চলবে না, এই বলে রাখলুম। হ্যাঁ, কাকু নামের মহিমাতেই কিনা বোঝা দুষ্কর, ঘরটা বেশ পছন্দ হয়ে গেল তারকের। একটাই বিছানা ঘরে, আর কিছুই নেই। বেডটা ওই হাসপাতালের বেডের মতোই আর কি। তবে যেটা দেখে তারক সামান্য ঘাবড়ে গেছিল সেটা হলো বিছানার চার কোণে 4টে শেকল লাগানোর আংটা উপস্থিত। তবে ভালো ব্যাপারে এই যে বেডটা রাস্তার একেবারে পাশেই। দিনের বেলা রাস্তাঘাট, মানুষ, সিনারি ইত্যাদি দেখতে টেকতে পাওয়া যাবে। ভীষণ খুশি হলো তারক। চমৎকার পাহাড়ি সিনারি, একলা ঘর, কয়েক মাস বেশ আরামসেই কেটে যাবে। কিন্তু তারপর যে তারকের বাবা মা এসে কান্নাকাটি করে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইবেন সে কি আর তারক জানে না? ইনফ্যাক্ট সেই বাবা বাড়ি চল অনুরোধের উত্তরে সে কিরকম ন্যাড়া মাথায় ধ্যানী বুদ্ধ টাইপ নিরাশক্তির দৃষ্টিক্ষেপণ করবে, সেই পরম করুণার ক্ষমা সুন্দর দৃষ্টিটা পর্যন্ত সে ট্রেনে আসতে আসতে প্র্যাকটিস করেছে। খানিকক্ষণ বাদেই ঝুপ করে সন্ধে নেমে এলো পাহাড়ি এই অঞ্চলে। তারক আফসোস করল জানালার বাইরেটা আজ আর দেখা হলো না বলে। যাকগে যাক, কাল সকালেই না হয় মনের সুখে ইত্যাদি ভেবে তারক সুইচ বোর্ড খুঁজতে লাগলো। কিন্তু হায়, সুইচ বোর্ড কোথায়? যা, এই ঘরে কোথাও সুইচ বোর্ড নেই? হ্যাঁ, দেয়ালে নেই, খাটের পাশে নেই, কোণে কোণে কোথাও নেই। আস্তে আস্তে নেই ব্যাপারটা আরও মনের মধ্যে বাজতে লাগলো তারকের। বাল্বের হোল্ডার নেই, সিলিং ফ্যান নেই, এমনকি ইলেকট্রিক তারের লাইনই নেই। খানিকক্ষণ মুখ ভার করে থেকে তারক বলল, এ কি ব্যবহার? হ্যাঁ, এই সারা রাত্রি কি এই বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হবে নাকি? না, কাল সকালেই এটা নিয়ে একটা বিহিত করতে হবে। এইসব ভেবে তার নিজের ব্যাগ খোলা শুরু করলো। শেভিং কিট নামিয়েই মনে হলো একটা অ্যাটাচড টয়লেট অবধি নেই। যাকগে যাক, মাসখানেকের তো মামলা। ঝামেলা হুজ্জত কম বলেই না এমন নির্জন ছোটোখাটো মানসিক আরোগ্যালয় চেয়েছিল সে। টক করে আসবে, ফট করে চলে যাবে, মাঝখানে বাপ মাও টাইট। এটাই তো উদ্দেশ্য ছিল নাকি? হেও এক ধরনের স্বেচ্ছা নির্বাসন। সেই কোন জামানার কোন মেডিকেল জার্নাল খুলেই না সে এই আরোগ্যালয়ের খোঁজ পেয়েছে। ঝুট ঝামেলা কম, লোকালয় থেকে দূরে এমন জায়গায় তো সে চেয়েছিল।
এমন সময় পেছনে কিছু একটার আওয়াজ শুনেই ঘুরে দাঁড়ালো তারক, আর ভারী প্রসন্ন হল। দরজায় দাঁড়িয়ে সেই বৃদ্ধ ভদ্রলোক, যার নাম নবকৃষ্ণ দাঁ, শর্টে নবদা, হাতে একটা বিশাল সাইজের মোমবাতি, আর তার পেছনে পেছনে জনাচারেক লোক। অতিথিদের আগমনে প্রথমে ভারী খুশিই হয়েছিল তারক। এখানকারই বাসিন্দা হবে, আলাপ করতে এসেছে নিশ্চয়ই। বাহ, সন্ধেটা তাহলে দিব্যি কাটবে। তারপরেই আসল কথাটা মাথায় খেলে যেতেই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল সে। তারক কোনো হোটেল, গেস্ট হাউস, হোস্টেল বা ডরমিটারিতে আসেনি। এসেছে একটা মানসিক আরোগ্যাগারে। সংক্ষেপে বলতে গেলে একটা ক্ষুদ্র সাইজের পাগলাগারদে। এখানে দল বেঁধে নতুন অতিথিকে দেখতে আসাটা শুধু অস্বাভাবিকই নয়, তারকের পক্ষে বিপজ্জনকও বটে। তারক খুব সাবধানে যাবতীয় জিনিসপত্র সুটকেসে ঢুকিয়ে দেয়, তারপর সুটকেসের তালা বন্ধ করে। বিশ্বাস কি এদের? হয়তো তারকের টুথপেস্ট নিয়ে তারকেরই বডিতে যামিনী রায় পেন্টিং প্র্যাকটিস করতে বসল। চিরুনি আর রেজার নিয়ে পলাশির যুদ্ধ খেললেই বা আটকাবে কে? আর টুথব্রাশ নিয়ে যদি কোমর পরিষ্কার করতে শুরু করে, সেটাই কি তারক খুব খুশি মনে মেনে নিতে পারবে? সুটকেসটা বিছানার নিচে চালান করতে করতেই নবদা বাকি চারজনকে নিয়ে তারককে ঘিরে ধরলেন। এনারা এলেন আপনার সঙ্গে আলাপ করতে। যেন পাগলাগারদে সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি অবশ্যই বলেছিলাম এনাদের যে মণ্ডলবাবু আজই এসেছেন, ডিস্টার্ব করাটা ঠিক হবে না বোধ হয়, কিন্তু ভারী জোরাজুরি করতে লাগলেন কিনা, তাই। লবদা, বড় বেশি বাজে কথা বলো তুমি, জানো তো। এক মুখ দাড়িওয়ালা একটা লোক হাসতে হাসতে এগিয়ে এসে কথাটা বলল। আরও বলল, আমার নাম লকুল নন্দী, এই আরোগ্য নিকেতনের আদ্যিকালের আলাপ করে ভারী খুশি হলুম ভাই। হ্যাঁ। তারক অবাক হয়ে দুহাত তুলে নমস্কার করল। এত গুছিয়ে যে নিজের পরিচয় দেয়, সে পাগলাগারোতে কি করছে? পরের জন ছোটখাটো সাইজের টাক মাথা ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আমি জগদীন্দ্র নারায়ণ সিংহ রায় চৌধুরী, কতুলপুরের রাজ পরিবারের ছেলে। আমাকে কুমার বাহাদুর বললেই। এতটা বলতেই পেছন থেকে খ্যাক খ্যাক করে হাসির আওয়াজ ভেসে এলো। আর লোক হাসিও না মাইরি, তুমি মাইরি এই কুমার বাহাদুরির বাইরে আর বেরই হতে পারলে নে। তাল পুকুরে ঘটি ডোবে না, আবার যাগে সেসব বাজে কথা না বলাই ভালো। এই কথাগুলো বলতে বলতে লম্বা কালো মতো এক কুর্তা পায়জামা পরা ভদ্রলোক এগিয়ে এলেন। আবার বললেন, আসসালামু আলাইকুম বললে তো আবার রাগ ডাক করতে পারেন। নমস্কার করতে আবার আমার একটু আপত্তি আছে। মানে কমরেড চলবে? হ্যাঁ, কমরেড। তারক হাঁ করে তাকিয়ে আছে দেখে ভদ্রলোক আরও বললেন, হ্যাঁ, সেটাও তো মনে হচ্ছে গণ্ডগোলের। তাহলে ব্রাদারটাই থাক নাকি? আমার নাম শাহিদুর রহমান, বেশি দিন আসিনি এখানে, তাও হয়ে গেল প্রায়। এইবার শেষ ব্যক্তিটি দেখা দেন। রাধা মাধব, তোরা স্বর দেখি বাবা, আমাকে কিছু কইতে দে। হরে কৃষ্ণ, আমার নাম গোপালচন্দ্র গোস্বামী। বাবা জীবনের নাম তো শুনলুম তারক। আহা হা, মহাদেবের নাম শুনলেও পুণ্যি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কথা শেষ করে ভদ্রলোক কপালে হাত ঠেকান। তারক এত অবাক, স্তম্ভিত এবং বিস্মিত জীবনে হয়নি। এত অসুস্থ মাথায় যারা নিজেদের পরিচয় দেয়, তারা কি সত্যি পাগল, নাকি এদের পাগলামি আরও অনেক উঁচু লেভেলের কিছু? ঘণ্টা দুয়েকের মধ্যে ব্যাপারটা অবশ্য বেশ মাখো মাখো হয়ে আসে।
কার কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছেন, কার কাজকর্ম কি, সেসবও জানা হয়ে যায় তারকের। তারক রীতিমতো ফুরফুরে মেজাজে উড়তে থাকে। আহা, কি চমৎকার লোকজন সব! যেমন হাসি খুশি ব্যবহার, তেমনি জমাটি আড্ডা। এদের সঙ্গে থাকতে হবে ভেবেই বেশ প্রসন্ন হয়ে আসে তারকের মেজাজটা। তবু একটা প্রশ্ন তারককে কুড়ে কুড়ে খাচ্ছিল অনেকক্ষণ থেকে। আড্ডা প্রায় শেষের পথে, মুড়ি মাখাও শেষ, মোমবাতির শেষ হয়ে আসা আলোয় সবাইকে বেশ মায়াবী দেখাচ্ছে। এমন সময় তারক প্রশ্নটা করেই বসল। বলছিলাম কি, যদি কিছু মনে না করেন, মানে আপনারা সবাই কি করে মানে এখানে এলেন যদি একটু বলেন। মোমবাতির আলোয় তখন সবার মুখে আলো আঁধারি খেলছে। প্রথমে কুমার বাহাদুর বলতে শুরু করলেন। আমাদের জমিদারি ছিল কতুলপুরে। তখন উত্তাল সময়, চারিদিকে খুব আন্দোলন হচ্ছে। জমিদারি প্রথা প্রায় উচ্ছেদ হয় আর কি, খাজনা আদায় হয় না বললেই চলে। এমন সময় আমার বাবা দেহ রাখলেন। আমি বড় ছেলে, ন্যায্য তো আমারই জমিদারি পাওয়ার কথা, কিন্তু আমার সৎ মা বাধা দিলেন। তিনি ছিলেন খুবই উচ্চাকাঙ্ক্ষী মহিলা। তিনি তার ছেলেকে, মানে আমার সৎ ভাইকে জমিদারি দেওয়ার জন্য একদিন আমার খাবার শরবতে ধূত্রর বিষ মিশিয়ে দেন। ব্যাস। এই বলে ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এগুলার মাইরি বড় বড় রাজবাড়ির ব্যাপার, বুঝলেন না মণ্ডলবাবু? আমার মাইরি হেভি সিম্পল। রামের ড্রাইভার ছিলাম, বুঝলেন। অনেক দিন ধরে এদিক ওদিক গোলমাল পাকানো হচ্ছিল শুনছিলাম বটে, কিন্তু পাত্তা দিইনি। তা সেটা অগাস্ট মাসের ওই মাঝামাঝি হবে। ট্রাম গুমটিতে বসে আড্ডা মারছি, হঠাৎ দেখি বিশাল দাঙ্গা। এ দৌড়চ্ছে, সে মারছে, ও কাটছে। কতকগুলো বজ্জাত লোক দেখি মেয়েদের হোস্টেলের দিকে ছুটছে। মতলবটা বুঝতে বাকি রইল না। তা আমি, মনোহর, বিশুদা, লাখিয়া আর টেরাম কোম্পানির আরও কয়েকজন হৈ হৈ করে ছুটে গেলাম। দু একজন পাবলিকও আমাদের সাইড নিল, বুঝলেন। ব্যাস, তারপর ওই শালাদের এমন টাইট দিয়েছিলাম না যে সারা জীবনে মনে রাখবে। কিন্তু এই টাইট দিতে গিয়ে এই দুম করে কোন হারামজাদা পেছন থেকে যে রডের বাড়ি বসিয়ে দিল কে জানে। গোপালচন্দ্র বললেন, রাধা মাধব, বলতে লজ্জা করে ভাইটি। নেহাত নিজের মধ্যে বলেই একটি সেবাদাসীর সঙ্গে। সেবাদাসীর কথা শুনতেই সবাই একসঙ্গে হুইসেল দিতে আরম্ভ করলো। এই কাকা, সেই এত চিৎকার করো না, এত চিৎকার করো না, বলতে দাও। গোপালচন্দ্র পুনরায় বলতে লাগলেন, রাধা মাধব, ওই আর কি, সামান্য একটু, তেমন কিছু নয়। তা সে মেয়ে যে গলায় দড়ি দেবে কে জানতো বলো দেখি ভাইটি। তারপর জানো আমাকে সবাই মিলে বেঁধে কিমার কিমার, একেবারে কাপড় খুলে জল বিছুটি দিয়ে। আচ্ছা তোমরাই বলো, দেখেছ তো আমি নরম সরম মানুষ, এইরম করে কেউ মারে? বলো দেখি, এত কষ্ট কি সয়? সে মেয়ে নিজেও ডুবলো, আমাকেও ডোবালো। শেষের কথাগুলো প্রায় হাহাকার করেই বললেন তিনি। নকুর নন্দী বেচারি এতক্ষণ মুখ বুজেছিল। এবার তার পালা আসতেই খুবই লজ্জার সাথে সে বলল, আমার কাজটা তেমন কিছু নয়, পার্টির হয়ে পেটও বানাতাম তো। তা একদিন পুলিশ ধরে নিয়ে যাবে বলে এলো। রাতের বেলা ময়দানে ছেড়ে দিয়ে বলল, যা পালা। তারপর দুটো পেটও আমার মাথায় চার্জ করে চলে গেল। একটু খটকা লাগে তারকের।
পিঠে খেলে পেটে সয় না শুনেছে সে, পেটও খেলেও কি মাথায় সয়? এবার নবদা জিজ্ঞেস করল, এবার যে তোমার কথাটা বলতে হচ্ছে বাবা জীবন। সে তেমন কিছু নয়, আমি একটু ওই ভূতটুত দেখতে পাই। বাকিরা অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। তারপর নানা প্রশ্ন উঠে আসতে থাকে। পরীক্ষায় ফেল নয়, ঠিক বলছো ভাইটি? মেয়ে ছেলে ঘটিত কোনো কেস লয় তো? হ্যাঁ, বিষ টিস খাওনি তো বাবা জীবন? বলি শেয়ানা পাগল টাগল নও তো? হ্যাঁ? তারক অবাক হয়ে বলে, জাত তারা, বলি ভূত দেখাটা কি পাগলের লক্ষণ নয়? একদমই না, পাগলের লক্ষণ কেন হতে যাবে গো? তুমিও তো ভূত দেখতে পাও, তুমি কি পাগল? মানে এরাও ভূত দেখতে পায় নাকি? ভূত বলে কিছু হয়? আমি কোনোদিনই ভূত ফুত কিছু দেখিনি, দেখতামও না। বানিয়ে বানিয়ে এসব গল্প বলতাম যাতে লোকের দম ছুটে যেত। কোনো পাঙ্গা নিতে আসতো না। ভূতেরা না থেকেই আমার যা উপকার করেছে না, একবার এক পিস দেখতে পেলে পেন নাম ঠুকতাম মশাই। তা বটে, ভূত কিন্তু খুবই উপকারী, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এই আপনারা কেউ ভূত দেখেছেন? সে কি গো গোসাই, না দেখার কি আছে? চোখ খুলে দেখলেই হলো। কি হে লাট সাহেব, কিছু বলো। কথাটা বলে গোবিন্দ গোসাই শাহিদুরকে কনুই দিয়ে ঠেলা দেন। খ্যাঁক করে ওঠে শাহিদুর। আহ, মেলা খোঁচাবেন না মাইরি। তারক ভাই, যেটা বলছিলাম, আরে ভাই, ভূত না দেখার কি আছে? হ্যাঁ, কালিম্পংয়ে মেলা গিজ গিজ করছে ভূত, দেখলেই হলো। বলো তো, কালই দেখাতে পারি। গলাটা শুকিয়ে আসে তারকের। তারপরই একটা কথা বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে যায়। কথাটা শোনার পর থেকেই একটা অস্বস্তি হচ্ছিল বটে। আপনি কবে দাঙ্গা থামাতে গিয়ে মাথায় বাড়ি খেলেন বলুন তো? 92-এর দাঙ্গায় নাকি? সে তো ডিসেম্বরের শুরু, আগস্টে তো নয়। 92? মোমবাতির আলোয় কুঁচকোনো শাহিদুরের ভ্রু অস্বাভাবিক দেখায়। সে বলতে থাকে, না হে না, 1892 যে সবে পয়দা হয়েছি। আমি তো বলছি 46-এর কথা, 1946-এর 16ই অগাস্ট। কথাটা আমাদের বাংলার, কিন্তু প্রথমে তারক বুঝতে পারেনি। খানিকক্ষণ পর ব্যাপারটা মাথায় ঢোকে। মনে মনে বলে, ও হরি, তাই বলো, এই তাহলে এদের রোগ। তাই এদের কথা শুনে প্রথমে পাগল বলে বোঝাই যায় না, এইবার বেশ সহজ হয়েছে। তারপর কুমার বাহাদুরকে জিজ্ঞেস করে, হ্যাঁ, তো কুমার বাহাদুর নিশ্চয়ই আন্দোলন বলতে কমিউনিস্ট পার্টির আন্দোলনের কথাই বলছিলেন, তাই তো? বলছি, ওই লিডারদের সঙ্গে একটু সেটিং ফেটিং করতে পারলেন না? কমিউনিস্ট পার্টি কই না তো, কৃষক প্রজা পার্টি বলেই তো জানতুম। তারা আবার কমিউনিস্ট হলো কবে থেকে ভাই? না, এতক্ষণে গণ্ডগোলটা বুঝেছে সে। যাকে যাক, লোকগুলোর জন্য মায়াই হতে থাকে তার। নকুর নন্দী বোধহয় 70-এর দশকে আটকে আছে এখনো। আর মোহন্ত গোসাইয়ের এই এলোকেশী নামের সেবাদাসী নিয়েও এরকম একটা কেচ্ছা কোথায় যেন পড়েছিল না সে? খুব গভীরভাবে ভাবার চেষ্টা করছিল তারক। এমন সময় নবদার খুক খুক কাশির শব্দে সম্বিত ফিরে আসে। একটা আলাদা কথা ছিল কিন্তু মণ্ডলবাবু, বলতে লজ্জা করছে খুবই, কিন্তু আপনি পাস টাস দেবেন, বুদ্ধিমান লোক, তার ওপরে ইয়ং ব্লাড, আশা করি কিছু মনে করবেন না। তাই সাহস করে বলেই ফেলছি, অপরাধ নেবেন না। হ্যাঁ, কথাটা এই যে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনার কিন্তু দেওয়ালে ছায়া পড়ছে। এই অত্যন্ত বোকা বোকা কথায় খুব বিরক্ত হয় তারক। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে,
মোমবাতির আলোয় দেয়ালে ছায়া পড়বে না তো কি ইলেকশনের পোস্টার পড়বে? খুবই বিরক্ত হয়ে মাথা ঘুরিয়ে সে নিজের ছায়াটা দেখে নেয় একবার। তারপর ঘাড় ঘুরিয়ে সবার দিকে তাকিয়ে থমকে যায় সে। উল্টো দিকের দেওয়ালে কারোর ছায়াই পড়ছে না। হঠাৎ তারকের চারিদিক আরও অন্ধকার ও শীতল হয়ে আসে। প্রাচীন আরোগ্য নিকেতনের সেই পুরনো ঘরটির মধ্যে যেন উড়তে থাকে কিছু চাপা কান্না, হাওয়ার ঘূর্ণির মতো পাক খেয়ে উঠে চাবুকের মতো কিছু শব্দ ও আর্তনাদের আওয়াজ। সিলিং থেকে কালো ছায়ার মতো কি একটা যেন নেমে আসতে থাকে। সমবেত মৃত্যুকালীন হাহাকার কি? ওই যেন শিকলের ঝনঝনানির একটা আওয়াজ আসছে না? স্তম্ভিত ও আতঙ্কিত তারকের দিকে তাকিয়ে কুমার বাহাদুর ফিসফিস করে বলেন, তুমি জানতে না তাই না? পুতুল বাড়ি ক্লাবে স্বাগত বন্ধু। কথাটা বলে একটা প্রাচীন খবরের কাগজ ছুঁড়ে দেন তারকের দিকে। যন্ত্রচালিতের মতো তারক খবরের কাগজটা পড়তে শুরু করে। কাগজের নামটা তারকের অবশ চেতনার মধ্যেও গেঁথে গেল, অমৃতবাজার। আর খবরের প্রত্যেকটা অক্ষর যেন আগুনের শিখা হয়ে তার চোখ জ্বালিয়ে দিতে থাকল। খবরটা খানিকটা এই রকম: কালিম্পং শহরের প্রাচীনতম মানসিক আরোগ্য নিকেতন পুতুল বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত। সমস্ত অসহায় হতভাগ্য আবাসিক বৃন্দ শিকল দ্বারা বদ্ধ থাকিবার জন্য মৃত্যুর করাল গ্রাসে। তারিখটাও তারকের চোখ এড়াল না, 14 এপ্রিল 1950। তারপর মোমবাতিটা হঠাৎ নিভে গিয়ে চারিদিকে গাঢ় অন্ধকার নেমে আসে। এতক্ষণ আপনি শুনছিলেন অভিক সরকারের গল্প পুতুল বাড়ির আরোগ্য নিকেতন। তারকের চরিত্রে অপূর্ব, কাল ভৈরবের ভূমিকায় দীপক, সৌম্যর চরিত্রে চিন্ময়, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি সায়ন, নাট্যরূপদান চিন্ময়, প্রমোশনাল পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM, আপনার মনের সাথী, মনের গান। আগামী সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।